নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সেই মানুষটি যিনি আপনাদের জন্য নিয়ে আসি সমাজের গভীরে লুকিয়ে থাকা কত না বলা, কত না শোনা গল্প। আজকেও আপনাদের জন্য তেমনই একটি গল্প নিয়ে এসেছি। এটি আমাদের এক নিয়মিত ফলোয়ারের পাঠানো একটি হৃদয়স্পর্শী, একটু অন্যরকম গল্প। এমন এক গল্প যা আমাদের সমাজের অনেক রোজানামার আড়ালে চাপা পড়ে থাকে, কিন্তু যার টান আপনাকে বিমোহিত করবে, শিহরিত করবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি বলেছেন, এই গল্পটি যেন আমি হুবহু আপনাদের কাছে তুলে ধরি। আমি সেই অনুরোধ রেখেছি। তবে গল্পের কোনো এক ফাঁকে আপনাদের সাথে আরও একটু ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এই রকম আরও রোমাঞ্চকর, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ গল্পটি। গল্পের নাম অজানা টান। আমার নাম শিউলি, বয়স ৩২। এক সাধারণ বাঙালি পরিবারে আমার বিয়ে হয়েছিল বছর ১০ আগে। স্বামী অনিক, কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত। ব্যস্ততা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অথচ সেই ব্যস্ততাই কখন যেন আমাদের দাম্পত্য জীবনের মাঝে এক বিশাল প্রাচীর তুলে দিয়েছে, তা টেরেই পাইনি। অনিক আমাকে ভালোবাসে না তা নয়, কিন্তু সেই ভালোবাসা সময়ের অভাবে, অবহেলার অভাবে এক অদ্ভুত শূন্যতায় ভরে উঠেছিল। আমাদের ফ্ল্যাটটা বিশাল, সাজানো গোছানো, সব কিছুতেই পরিপাটি, কিন্তু এই পরিপাটির আড়ালে আমার মনের ভেতরটা ছিল ভীষণ এলোমেলো। আমাদের একটি মেয়ে আছে, ৫ বছরের রিনি। ওর মধ্যেই আমার জগৎ। ওর হাসি, ওর আবদার, ওর ছোট ছোট দুষ্টুমি, এগুলোই আমার একাকিত্বের মাঝে একটুখানি আলোর রেখা। কিন্তু দিন শেষে যখন রিনি ঘুমিয়ে পড়ত, সেই বিশাল ফ্ল্যাটের নিস্তব্ধতা আমাকে গ্রাস করত। অনিকের ফেরার অপেক্ষায় বসে থাকা, অথবা তার ফিরে এসেও নিজের ল্যাপটপে বা ফোনে ব্যস্ত থাকা, এসবই আমার অভ্যাসে পরিণত হয়েছিল। কথা হতো অল্প, তাও তা রিনির পড়াশোনা, বাড়ির কাজ, অথবা অনিকের অফিসের কোনো জরুরি বিষয় নিয়ে। আমাদের নিজস্ব কিছু ছিল না। মনের গভীরে চেপে রাখা কথাগুলো কাকে বলবো, কাকে জানাবো আমার একাকিত্বের জ্বালা? অনিকের কাছে এই প্রত্যাশা করারও সাহস পেতাম না। মনে হতো আমি হয়তো তার জীবনে এক বোঝা। আমার ভাসুর, অর্থাৎ অনিকের বড় ভাই সুদীপ, বয়স ৪০-এর কাছাকাছি। ওনারও বিয়ে হয়েছিল, কিন্তু বছর ৫ আগে ওনার স্ত্রী এক অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে উনি একাই থাকেন। আমাদের ফ্ল্যাটের পাশেই ওনার আরেকটি ফ্ল্যাট, তবে রোজ দুপুরে প্রায়ই উনি আমাদের বাসায় চলে আসতেন। প্রথম প্রথম একটু ইতস্তত করতাম, কিন্তু পরে বুঝলাম উনি আসলে একাকিত্ব বোধ করেন। ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ওনার জীবনের রং যেন ফিকে হয়ে গিয়েছিল। সুদীপদা, আমরা সবাই ওনাকে ওভাবেই ডাকতাম। খুব শান্ত স্বভাবের মানুষ। পড়াশোনা শেষ করে একটা ছোট ব্যবসা করেন। খুব বেশি কথা বলতেন না, কিন্তু যখন বলতেন তার কথায় এক ধরনের গভীরতা থাকত। ওনার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট। রিনির সাথে ওনার খুব ভাব। রিনিও ওনাকে খুব ভালোবাসত। দুপুরের খাবারটা প্রায়শই উনি আমাদের সাথেই খেতেন। এই সময়েই আমাদের একটু একটু করে কথা হতো। ওনার স্ত্রীর কথা, তার জীবনের নানা অভিজ্ঞতা, সবটাই উনি আমার সাথে ভাগ করে নিতেন। আমি মন দিয়ে শুনতাম। আমারও অনেক কথা বলতে ইচ্ছে করত, কিন্তু অনিকের সামনে সেই সাহস পেতাম না। সুদীপদার সামনে আমি আমার মনের কিছু কিছু কথা খুলে বলতে পারতাম। উনিও আমার একাকিত্ব অনুভব করতেন। মাঝে মাঝে বলতেন, শিউলি, তুমি খুব একা। এই বিশাল ফ্ল্যাটে একা একা নিশ্চয়ই তোমার খুব কষ্ট হয়। এইভাবেই দিন কাটছিল। অনিকের অবহেলা, আমার একাকিত্ব আর সুদীপদার সহানুভূতি, এই সব কিছুর মাঝে আমার জীবন এক অদ্ভুত পথে এগোচ্ছিল। অনিক রাত বিরেতে ফিরতেন। ফিরলেও হয়তো ডিনারের পর নিজের ঘরে ঢুকে যেতেন। আমি বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতাম। এই নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খেত।
একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম, মনটা খুব খারাপ। রিনি ওর দাদুর বাড়ি গিয়েছিল, ফ্ল্যাটে আমি একা। হঠাৎ দেখি সুদীপ দা আমার ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে, ওনার হাতে একটা বই। কেমন আছো শিউলি, জিজ্ঞাসা করলেন উনি। ভালো আছি দা, আসুন। উনি ঘরে ঢুকে সোফায় বসলেন। আমি ওনার জন্য চা বানাতে গেলাম। চা নিয়ে এসে ওনার সামনে রাখলাম। আজ কি ব্যাপার দা, হঠাৎ জিজ্ঞাসা করলাম। এমনি, ভাবলাম দেখি তুমি কেমন আছো, তোমার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমি হাসার চেষ্টা করলাম। রিনি নেই তো, তাই একটু একা লাগছে। উনি আমার দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখে মুখে একটা অন্য রকম দৃষ্টি। সে দৃষ্টিতে যেমন ছিল সহানুভূতি, তেমনই ছিল এক গভীর আবেগ। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। তোমার কি কোনো কষ্ট হচ্ছে শিউলি, উনি নিচু গলায় জিজ্ঞাসা করলেন। না দা, ঠিক কষ্ট নয়, আসলে এই একাকিত্ব, এই সবটা। বলতে বলতে আমার গলা ধরে এলো। সুদীপদা আমার দিকে এগিয়ে এলেন, আমার একদম পাশে এসে বসলেন। ওনার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। আমি বুঝি শিউলি, তোমার কষ্টটা আমি বুঝি। উনি আমার দিকে হাত বাড়ালেন। আমার হাতের ওপর ওনার হাত রাখলেন। ওনার হাতের স্পর্শে এক অদ্ভুত শিহরণ খেলে গেল আমার শরীরে। আমার হাতটা যেন ওনার হাতে স্থির হয়ে গেল। অনিক, ও তো এখন এসব বোঝে না, তাই না? ওনার গলায় এক ধরনের বেদনা। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার চোখে মুখে এক গভীর আকুতি, এমন আকুতি যা আমার ভেতরের সুপ্ত ইচ্ছেরা যেন এতদিন ধরে খুঁজে ফিরছিল। তোমার খুব একা লাগে তাই না শিউলি, আবার জিজ্ঞাসা করলেন উনি। আমার মনে হলো আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। এই একাকিত্ব, এই অবহেলা, এই না পাওয়ার যন্ত্রণা, সবটাই যেন এক মুহূর্তে ওনার কাছে প্রকাশ করার জন্য উন্মুখ হয়ে উঠল। আমি শুধু ওনার চোখের দিকে মাথা নাড়লাম। হঠাৎ সুদীপদা আমার দিকে আরও একটু ঝুঁকলেন। ওনার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমার হৃৎস্পন্দন যেন বেড়ে দ্বিগুণ হল। ওনার চোখে এক অন্যরকম নেশা, সে নেশা আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিতে চাইল। শিউলি, ওনার গলার স্বর আরও নিচু হল। আমি যেন নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ওনার সান্নিধ্য, ওনার উষ্ণতা, ওনার গভীর আবেগ সবটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা দিকে, এক নিষিদ্ধ অথচ পরম কাঙ্ক্ষিত পৃথিবীর দিকে। হঠাৎ সেই মুহূর্তে যখন সুদীপদা আমার দিকে আরও একটু এগিয়ে এলেন, ওনার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এলো, দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি চমকে উঠলাম। সুদীপদাও সরে গেলেন। কে হতে পারে এই অসময়ে? আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। সুদীপদাও একটু ঘাবড়ে গেলেন। কে? আমি জিজ্ঞাসা করলাম। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু আবার কড়া নাড়ার শব্দ, এবার একটু জোরে। সুদীপদা আমার দিকে তাকালেন। ওনার চোখে স্পষ্ট জিজ্ঞাসা, কি করবে? আমি উঠে দাঁড়ালাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কে হতে পারে? অনিক তো এখনও ফেরেনি, রিনিও নেই। একটু দেখুন তো কে, সুদীপদা নিচু গলায় বললেন। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার সমস্ত ইন্দ্রিয় যেন সজাগ, প্রতিটি পেশি টান টান। দরজার ওপারে কে, সেই প্রশ্নের উত্তর যেন আমার ভাগ্যের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে। আমি দরজার সাথে লাগানো পিপ হোলের দিকে তাকালাম। বাইরে দাঁড়িয়ে আছে কে, সেই দৃশ্য দেখে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। আমার জীবনে এর আগে এমন কোনো মুহূর্ত আসেনি। এক অজানা ভয়, উত্তেজনা আর নিষিদ্ধ আকর্ষণের এক অদ্ভুত সংমিশ্রণ আমাকে গ্রাস করল। দরজার ওপারে যে মুখটি ভেসে উঠল তা ছিল অনিকের, হ্যাঁ, আমার স্বামী। কিন্তু এই অসময়ে, এই অবস্থায় আমার পাশে সুদীপদার উপস্থিতি এবং দরজায় অনিকের এই উপস্থিতি, এই মুহূর্তে কি হবে, কোথায় নিয়ে যাবে এই পরিস্থিতি আমাকে? আমার ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভয় এক বিন্দুতে এসে মিলে গেল। অনিক দরজায় কড়া নাড়ছে। আমি দরজার ওপারে দাঁড়িয়ে, আমার পাশে একটু পেছনে সুদীপদা।
আমার হাতের তালু থেমে যাচ্ছে। আমার মনে হাজারো প্রশ্ন। আমি কি দরজা খুলব? খুললে উনি কি বলবে, কি বুঝবে? সুদীপ্তার এই অসময়ে আমার বাসায় আসা, এই দৃশ্য, আমার সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা, সব ভয়ের এই চরম মুহূর্তে আমি কি করব? আমার এই ছোট্ট সাধারণ বাঙালি ফ্ল্যাটের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এই টানাপোড়ন, এই নিষিদ্ধ আকর্ষণের দোলাচল আর এই অপ্রত্যাশিত ঘটনা সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি কি জানতে চান এরপর কি হলো? আমি কি দরজা খুললাম? উনি কি বলল? সুদীপ তার কি হলো? নাকি এই গোপন অভিসার কোনো নতুন পথে মোড় নিল? যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম আরও রোমাঞ্চকর, আবেগঘন এবং উত্তেজনাময় গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা এই গল্পের আরও গভীরে যাব। আমার আইএমও নাম্বারটি পেতে হলে অবশ্যই পুরো সিরিজটি মন দিয়ে শুনতে হবে। সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।